আপনার একটা বউ আছে আর একটা দুধের শিশু থাকতে আপনি আমাকে কেন বিয়ে করলেন নিলয় স্যার? নদীর কথা শুনে নিলয় কিছু বলল না। আগের ন্যায় নিচের দিকে তাকিয়ে ছোপায় বসে আছে। নদী শাড়িটা তুলে বিছানা থেকে নিচে নেমে দাঁড়ালো। থমথমে গলায় বলল, আমি কখনো মা হতে পারবো না, এটা জানেন তো। বলতে গিয়ে গলাটা কেমন ধরে এলো নদীর। অন্যদিকে তাকিয়ে কান্না আটকানোর চেষ্টা করলো। নিলয় এবার রাতের দিকে তাকালো, আবার চোখ নামিয়ে বলল, জানি। নদী নিলয়ের দিকে তাকিয়ে ভাবল। এত কিছু জেনেও লোকটা কেন আমায় বিয়ে করলো? নদী ভাবনার ছেদ ঘটিয়ে নিলয় বলতে লাগলো, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। তুমি নামে মাত্র আমার বউ, কখনো আমার উপর অধিকার খাটাতে এসো না। নদী অবাক হয়ে বলল, মানে, একে তো আপনার বউ থাকা সত্ত্বেও আপনি আমায় বিয়ে করেছেন, তারপর আপনি আমাকে এসব বলছেন? নিলয় উঠে দাঁড়ালো, অনুভূতিহীনভাবে তাকিয়ে থেকে বলল। তোমার দায়িত্ব শুধু আমার নিবিড়কে দেখে রাখা। নদী অবাক হয়ে বলল, কেন? আমি কেন দেখে রাখবো? আর মিতা আপু কোথায়? বিয়ে তো দেখলাম না। আপনার বউ উনি, আপনার বিয়ে আটকালো না কেন? নিলয়ের কপালের রগ ফুলে উঠল। জোরে জোরে পা ফেলে আলমারি খুলে টি শার্ট বের করে ওয়াশরুমে চলে গেল। নদী সেদিকে তাকিয়ে রইল। বিছানায় ধপ করে বসে পড়ল। নিলয় তার অপরিচিত নয়, তাদেরই প্রতিবেশী। তাদের সাথে 1 মাসের আলাপ। এমনকি নিলয়ের বউ মিতার সাথে নদীর বেশ ভাবও ছিল। দুজন বেশ গল্পগুজব করে সময় কাটাতো। নদী এখানে নতুন এসেছে তার মা বাবা আর একমাত্র ছোট ভাইটিকে নিয়ে। তার বাবা ট্রান্সফার হয়েছে এখানে, কলেজের টিচার তিনি। ভাগ্যবশত নিলয়ও সেই কলেজেরই টিচার, আর নদীও সেখানে পড়াশোনা করে। বেশ কয়েকবার বিভিন্ন বিপদের হাত থেকে নিলয় তাকে বাঁচিয়েছে। মিতা আর নিলয়ের মাঝে ভালোবাসার কমতি ছিল না, তারই ফলস্বরূপ এই 15 দিন বয়সের নিবিড়। দরজা ধাক্কানোর শব্দে চিন্তা থেকে বেরিয়ে এলো নদী। উঠে দাঁড়ালো সে। রাত তখন 12টা। দরজা খুলতেই শাশুড়ির অসহায় মুখটা দেখতে পেল সে। কোলে নিবিড় কাঁদছে। নদী তাড়াতাড়ি করে নিবিড়কে নিজের কোলে নিয়ে দুলাতে লাগলো। নিবিড় তখনও কাঁদছে। ততক্ষণে নিলয়ও চুল মুছতে মুছতে বের হয়েছে। নদীর শাশুড়ি চৈতি বেগম অসহায় গলায় বললেন, তোদের বিরক্ত করলাম, আমি দুঃখিত, কিন্তু ছেলেটা এত কাঁদছিল। নদী নিবিড়কে দুলাতে দুলাতে কান্না থামাতে ব্যস্ত হয়ে বলল, আন্টি, মিতা আপু কোথায়? উনি কি রাগ করে কোনো ঘরে বসে আছেন? কোথায় উনি? চৈতি বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন। কেন, তোমার বাবা মা কিছু বলেনি? নদী ভুরু কুচকে বলল, আমি তো বিয়ের কথা জানতামই না আন্টি। বলুন না, মিতা আপু কোথায়? উনি কিভাবে এই বিয়েটা মেনে নিচ্ছেন? চৈতি বেগম কিছু বলতে যাবেন, তার আগেই নিবিড় কেঁদে উঠল। মাত্রই তো থেমেছিল। আচমকা পিছন থেকে নিলয় নিবিড়কে কোলে নিতে নিতে বলল, মা, ওর কাছে আমার ছেলের থেকে ওর প্রশ্নগুলোর দাম বেশি, তাও তোমার ওকেই পছন্দ হলো। চৈতি বেগম বিরক্ত হয়ে বললেন, এই অবস্থায় সব মেয়েরাই টেনশনে থাকবে, এটা স্বাভাবিক। আর ওর বাবা মা ওকে কিছু জানায়নি, সময়টাই হয়তো পায়নি। নদী চুপ হয়ে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। তার দৃষ্টি কাটতে থাকা নিবিড়ের দিকে। নিলয় তাকে ফিডার দিচ্ছে, বাট সে মুখে নিচ্ছে না। নদী হঠাৎ নিলয়ের হাত থেকে ফিডারটা নিয়ে নিল। নিলয় বুড়ো কুচকে তাকালো নদীর দিকে। নদী ফিডারে থাকা দুধের ফোঁটা হাতের পিঠে নিয়ে জিভ দিল। চিনি কম আর পাতলা জল মনে হচ্ছে। নদী দুধটা ফেলে দিল, নিচে সুন্দর করে বানাতে লাগলো। তারপর নিবিড়কে কোলে নিয়ে ফিডারটা আস্তে করে ধরে দুপোটা দিতেই নিবিড় খেতে লাগলো। নদী হেসে বলল, এখন মজা না? নিবিড় ভেজা চোখে তার নতুন মাকে দেখছে। নদী হাসছে, কেমন মামা ফিল হচ্ছে। নিলয় কি বলবে বুঝতে পারছে না, শুধু তাকিয়ে আছে। চৈতি বেগম নিলয়কে উদ্দেশ্য করে বললেন, মেয়ে আমি বুঝেই এনেছি নিলয়, তোর আনা মেয়ের থেকেও এই মেয়ে আমার সংসারকে আগলে রাখবে, দেখে নিস। নিলয় মায়ের দিকে চাপা রাগ নিয়ে বলল, এসব মেয়েরা কখনোই কাউকে আগলে রাখে না মা, সবাই ধোঁকাবাজ। সবাই এক না। মিতা তোর পছন্দ করা মেয়ে ছিল, নদী আমার পছন্দ করা মেয়ে। ওর বাবাকে শর্ত দিয়ে নদীকে নিয়ে এসেছি আমি। আমি চাই আমার ছেলেটা ভালো থাক। আমিও তো তাই চাই বাপ। তা কি আর সম্ভব? চৈতি বেগম কিছু বললেন না, নদীর মুখটার দিকে তাকিয়ে রইলেন। যে কিনা নিবিড়কে ঘুম পাড়াতে ব্যস্ত। নিলয় সেদিকে তাকিয়ে বারান্দার দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আকাশপানে তাকিয়ে ভাবল, হে আল্লাহ, কিসের পরীক্ষা নিচ্ছ তুমি আমার? আমার ভালোবাসাকে মিথ্যা প্রমাণ করতে কি মিতার বাঁধল না?
এভাবে চলে গেল আমায় ছেড়ে। কেন? আমার ভালোবাসায় কি কমতি ছিল যে ও আমার বন্ধুর সাথে? ভাবতে নিলয়ের চোখ থেকে দুপুরটা জল গড়িয়ে পড়ল। নিলয় ঘন ঘন পলক ফেলল। কান্না আটকাতে সে আর কাঁদবে না। এমন বেইমানের জন্য সে কেন কাঁদবে? কখনো না। এদিকে নিবিড় আস্তে আস্তে ঘুমিয়ে গেল। নদী নিবিড়কে বিছানার মাঝখানে শুয়ে দিল, কপালে চুমু দিয়ে বলল, মায়ের কথা খুব মনে পড়ছে তাই না নিবিড়? তোর মাটা যে কই গেল, নিশ্চয়ই আমার উপর ভীষণ রাগ করেছে। কিন্তু আমার তো কোনো দোষ নেই রে, আমি তো জানতামই না কিছু। বাবাই আমায় বলে টলে বিয়ে দিয়ে দিল। বিয়ের পর জানলাম যে নিলয় স্যার আমার স্বামী। তোর বাবা কেন এমন করলো আপুর সাথে? বলেই নদীর ঠোঁট উল্টালো। ভাবতে লাগলো কিছু তো একটা হয়েছে, না হলে এভাবে মিতা গায়েব আর বাচ্চা কান্না দেখেও কেউ রাগ করে থাকতে পারে? নিলয়ও রেগে যাচ্ছে মিতার কথা শুনে। কেন? কোনো তো কারণ আছে অবশ্যই। ভাবতে ভাবতে নদী সেভাবেই ঘুমিয়ে গেল। কারোর ফোপানোর শব্দ শুনে চোখ খুলল নদী। নিবিড় ঘুমাচ্ছে, ওরও চোখটা লেগেছে কিছুক্ষণ। আস্তে আস্তে উঠে বারান্দার দিকে গেল। দেখতে পেল নিলয় দোলনায় মাথা নিচু করে বসে আছে। ওখান থেকে ফোপানোর শব্দ আসছে। নদীর কেমন মায়া হলো, এগিয়ে গিয়ে বলল, শুনছেন? নদীর উপস্থিতি টের পেয়ে নিলয় কান্না থামিয়ে দিল। তাড়াতাড়ি চোখ মুছে গম্ভীর গলায় বলল, কিছু বলবে? না মানে ঘুমাবেন না? নিলয় উঠে দাঁড়ালো, আবারও গম্ভীর গলায় বলল, নিবিড় ঘুমিয়েছে? হ্যাঁ, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। নিলয় আকাশের দিকে তাকিয়ে বলল, যাও ঘুমাও। আর আপনি? নিলয় কিছু বলল না। নদী ঠায় দাঁড়িয়ে রইল। নিলয়ের থেকে উত্তর না পেয়ে আবারও শুধালো। নিবিড়কে ওর মায়ের কাছে দিলে বাচ্চাটা শান্তি পেত। নিলয়ের মাঝে আবারও রাগ দেখা গেল, তবুও নিজেকে সামলে বলল। ওর মা নেই। নদী অবাক হয়ে বলতে লাগলো, নেই মানে? কই মিতা আপু? এত মানে মানে করো না তো। বলেই নিলয় চলে যাচ্ছিল। আচমকা নদী পেছন থেকে হাতটা টেনে ধরে বলতে লাগলো, অনেক হয়েছে, এবার একটু দয়া করে বলবেন প্লিজ, মিতা আপু কোথায়? উনি কিভাবে বিয়েটা মেনে নিচ্ছেন? নিলয় রেগে হাতটা ছাড়িয়ে দাঁতের দাঁত চেপে বলল। নেই, ও চলে গেছে, পালিয়ে গেছে অন্য ছেলের সাথে। আরো কিছু? নদী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এই কথাটা সে আশা করেনি। এজন্যই কি নিলয় কাঁদছিল? আর মিতা কিভাবে পারল এইভাবে দুধের বাচ্চাকে রেখে চলে যেতে? আর নিলয় বা কেমন নদীকে বিয়ে করে নিল? নিলয় চলে যেতে নিলে নদী বলে উঠল, আমাকে কেন বিয়ে করলেন? আমার জীবনটা নষ্ট করার কি খুব প্রয়োজন ছিল? নিলয়ের ভীষণ রাগ উঠে গেল। এমনিতেও সে ভীষণ রাগী মানুষ, তার ওপর নদী এত প্রশ্ন। সে এবার রেগে বলতে লাগলো, তোমার মতো বন্ধা মেয়েকে যে বিয়ে করেছি তাই তো অনেক। বলো যে তোমার জীবন বাঁচিয়ে দিয়েছি। মিতা একটা ঠক, প্রতারক, তাই চলে গিয়েছে। এটা জানানোর পরও এত প্রশ্ন কেন তোমার? তোমার বিয়ে হবে না জেনেও তোমার বাবা আমার মায়ের প্রস্তাব মেনে নিয়ে তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হয়েছেন। তার মধ্যে তোমার এত দিমাগ থাকবে কেন? তোমাকে এনেছি আমার ছেলের দেখাশোনার জন্য, ব্যাস এতটুকুই। এর যে বেশি কিছু আশা করতে চাও না। বলে নিলয় সেখান থেকে চলে গেল। নদীর চোখ থেকে পানি অঝরে চড়ছে। সে কোনোদিন মা হতে পারবে না। কথাটা জানার পর এক রাতও যায়নি যেদিন সে কাঁদেনি। কিন্তু আজ নিলয়ের কথাগুলো তার বুকে লেগেছে। সে তো কখনো এসব কথা শোনেনি। তবে কি এভাবেই নিলয় তাকে সারাটা জীবন শুনিয়েই যাবে? মিতা কি তাকে এই ফ্যাসাদেই আটকে চলে গেল? কি হতে চলেছে নদী আর নিলয়ের জীবনে? দুজনেই বয়ে চলেছে হাজারো কষ্টে। নিলয়ের এই কষ্টের মাঝেই নদী নিজের সুখের অস্তিত্ব খুঁজে জায়গা করে নিতে পারবে তো? রাত্রিটা বারান্দায় কেটে যায় নদীর। খুব ভোরে আজানের শব্দে ঘুম ভেঙে যায় তার। চোখ খুলে নিজেকে দোলনায় দেখতে পায়। চোখ জোড়া যেন বন্ধ হয়ে আসছে, মনে হয় ফুলে গেছে। উঠে দাঁড়ায় নদী। রুমে গিয়ে নিবিড় আর নিলয়কে ঘুমিয়ে থাকতে দেখে সে। নিলয় এক হাতে নিবিড়কে আগলে আছে। নিবিড়টা এমনি অত দুষ্টু না, একবার ঘুমালে এত সহজে ওঠে না। নদী হালকা হেসে নিবিড়ের কপালে চুমু দিয়ে একটা সুতির শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। নিবিড়ের পাশে এসে বসতেই আবারও রাজ্যের ঘুম চোখে ভর করলো। আস্তে আস্তে সেখানেই ঘুমিয়ে গেল সে। এদিকে নিলয়ের হঠাৎ ফোন বেজে ওঠায় ঘুম ভাঙে তার। ঘুম ঘুম চোখে উঠে বসে। এতটাই ঘুম তার চোখে যে বিপরীত পাশে বসে থাকা সুন্দরী নারী তার চোখে পড়ল না। কলটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে কেউ বলে উঠল, মিস্টার চৌধুরী। নিলয় গলাটা ঠিক করে পড়ল। জি বলছি। আমি থানার ওসি বলছিলাম। নিলয় পুরো কুচকে ফোনের নাম্বারটা দেখে নিয়ে বলল,
জি বলুন। মিস্টার চৌধুরী, আপনার ওয়াইফের খোঁজ পাওয়া যায়নি, তবে ওনার রেখে যাওয়া চিঠির সূত্র অনুসারে আমরা সব জায়গায় খুঁজেছি। আমি কি আপনার কাছে জানতে চেয়েছি যে আমার স্ত্রী কোথায়? আপনি তো থানায় ডায়েরি করলেন। আমি আমার স্ত্রীর নামে মামলা করেছি। ওনাকে খুঁজে শাস্তি দেওয়াটা আপনাদের দায়িত্ব। মিনিটে মিনিটে ওর মতো মেয়ের খবর নেওয়ার সময় আমার নেই। তার মানে আমরা খুঁজে না পাওয়া অবধি আপনাকে ওনার বিষয়ে কিছু বলবো না, তাই তো? এক্স্যাক্টলি। ওকে মিস্টার চৌধুরী, তবে বিয়ের দাওয়াতটা? আর কিছু বলার সুযোগ না দিয়েই কলটা কেটে দিল নিলয়। রেগে নিচে বলতে লাগলো, অসহ্য পাগল লোক একটা। কাজের কাজ কিছুই না, শুধু লেকচারবাজি আর কল দেয়া দিই। বলেই নাম্বারটা ব্লক লিস্টে যোগ করে দিল। বিছানা থেকে নামতে যাবে এমন সময় চোখ পড়ল তার বিপরীত পাশে থাকা গালে হাত দিয়ে ঘুমানো সুন্দরী তরুণীটির দিকে। এক হাতে নিবিড়কে আগলে ঘুমিয়ে আছে সে। নিলয়ের পলক পড়ছে না, নদীর চোখগুলো কেমন ফোলা। নিলয়ের গত রাতের কথা মনে পড়ে গেল। ভাবলো, না, মেয়েটাকে এভাবে বলা উচিত হয়নি। হয়তো কান্নাও করছে। পরক্ষণেই মিতার করা কাহিনীর কথা মনে পড়ে গেল। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, না, এরা সবাই একই রকম। এসব মেয়েদের বিশ্বাস করা যায় না, কখনো না। বলেই সে সেখান থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। 7টা বাজতে চলল, তাকে কলেজে যেতে হবে। দরজায় কারোর কড়া নাড়ার শব্দে ঘুম ভাঙল নদীর। চটজলদি উঠে পড়ল সে। নিবিড় হাত পা ছুঁড়ে খেলছে। নদী মুচকি এসে দরজার দিকে এগিয়ে গেল। নিলয়কে ওয়াশরুম থেকে বের হতে দেখে বলল, একটু নীরের মুখে ফিডারটা ধরুন তো। দরজায় কে যেন এসেছে, আমি দেখেই আসছি। নিলয় কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে বলল। নীর। নদী বিরক্তির স্বরে বলল, হ্যাঁ নীর, জানতো। নিলয় আর কিছু না বলে নিবিড়ের পাশে শুয়ে ওর মুখে ফিটার ধরল। দরজা খুলতে নিলয়ের ছোট বোন কেয়াকে দেখতে পেল সে। কে মুচকি হেসে বলল, নদী আপু, মা তোমায় ডাকছে। আসছি কেয়া, নিবিড়কে খাইয়ে আসছি। কেয়া সম্মতি দিয়ে চলে গেল। নদী আবারও নিবিড়ের দিকে এগিয়ে গিয়ে নিলয়কে উদ্দেশ্য করে বলল, এবার আপনি উঠতে পারেন। নিলয় এবারও চুপ। নদী মনে মনে ভাবলো, লোকটা তো গম্ভীর কেন? অবশ্য কথা না বলাই তো ভালো। কথা বললেও কত বাজে বাজে কথা শোনায় সে নদীকে। নদী নিবিড়কে ফিটার খাইয়ে কোলে তুলে নিল। নিলয় তখন রেডি হচ্ছে। নদী নিবিড়কে নিয়ে বাইরে চলে গেল। সেদিকে তাকিয়ে নিলয় ভাবলো, মিতা চলে গেছে আজ 3 দিন। নদী গতকাল বিয়ে করার আগের 2 দিন আমি নিবিড়কে এত শান্ত দেখিনি। সব সময় ছেলেটা কেঁদেছে। নদী এসে হয়তো ওর কষ্টটা অনেকটাই কমিয়ে দিয়েছে, কিন্তু আমার কষ্টটা কমিয়ে দেওয়ার ক্ষমতা হয়তো সৃষ্টিকর্তা ছাড়া কারোর নেই। ভেবেই দীর্ঘশ্বাস ফেলল সে। এদিকে নিচে নামতে নামতে চৈতি বেগম এসে নিবিড়কে নদীর কোল থেকে নিয়ে বললেন, গতকাল রাত থেকে সামলাচ্ছিস, এখন কিছু খেয়ে নে। খিদে নেই আন্টি। জোরপূর্বক হেসে বলল নদী। কেয়া টেবিলে বসে বলল, সে কি আপু, ক্ষুধা নেই মানে? চলে এসো। চৈতি বেগম কেয়াকে চোখ রাঙিয়ে বললেন, আপু কিসের, ভাবি বল। কেয়া ক্যাবলা হেসে বলল, আসলে অনেক দিনের অভ্যেস তো। সমস্যা নেই কেয়া। বলতে বলতে নদী গিয়ে কেয়ার পাশে বসে পড়ল। অল্প কিছু মুখে দিতেই আবারও নিবিড় কেঁদে উঠল। চৈতি বেগমও সামলাতে গিয়ে অস্থির। নদী উঠে নিবিড়কে নিয়ে দুলতে দুলতে বলল, ইস, আমার নীর বাবাটা কাঁদে কেন? এই দেখো, তোমার মা তোমার সামনে। নিবিড় ঠোঁট উল্টে বড় বড় চোখ করে নতুন মাকে দেখছে। নিবিড়ের সাথে নদীর বন্ধুত্বটা কিন্তু কম দিনের নয়। নদীর কাছে ঘুমান্ত অবস্থায় রেখেই মিতা গোসল করতে যেত, রান্না করত, বান্ধবীদের সাথে খোঁজ গল্প করত। কারণ চৈতি বেগম থাকতেন গ্রামের বাড়ি, কেউ হোস্টেলে থাকতো। কিন্তু চৈতি বেগমের বাসায় আসার দিনই মিতা এভাবে পালাবে কখনো ভাবতে পারেনি চৈতি বেগম। উনিও তো নিজের মেয়ের মতোই ভাবতেন। কিভাবে ছেলেটা কাঁদছিল একা রুমে, হয়তো ঘুম থেকে উঠে মাকে না পেয়ে। বুক কাঁপলো না মিতার? ভেবে দীর্ঘশ্বাস ফেললেন চৈতি বেগম। তারপর ব্যস্ত গলায় বললেন, আমায় দে, তুই খেয়ে নে কিছু, আমি সামলে নিচ্ছি। নদী দিল না, হাত ধুতে ধুতে বলল, থাক না আন্টি, আমি পরে খেয়ে নিব। বলে সে ছোপায় বসে নিবিড়কে হাসাতে মেতে উঠল। চৈতি বেগম চোখের কোনায় জমে থাকা পানিটা মুছে নিয়ে ব্রেডের জেলি মাখতে লাগলেন। কেউ নদীর সাথে যোগ দিয়ে নিবিড়ের সাথে খেলছে। ওপর থেকে দৃশ্যটা পর্যবেক্ষণ করলো নিলয়। মনে মনে ভাবল, নদীর জায়গায় তোমায় আশা করেছিলাম মিতা, ছিল তুমি। কিন্তু আজ তোমার একটা ভুলে তুমি আমাদের সবার কাছে কেবল ঘৃণা। ভেবেই তাচ্ছিল্য হাসলো নিলয়।
চৈতি বেগম ব্রেডটা জোর করেই নদীকে খাওয়ালেন। নিলয়কে নামতে দেখে বললেন, কোথাও যাবি? কলেজ। বলেই সে নিবিড়কে নদীর কোল থেকে নিয়ে আদর করতে লাগলো। নিবিড় বাবার আদর উপভোগ করছে। চৈতি বেগম ছেলের মাথায় হাত দিয়ে বললেন, খাবি না? নিলয় নিবিড়কে কেয়ার কোলে দিতে দিতে বলল, না মা, লেট হচ্ছে, আসি। বলেই সে প্রস্থান করলো। চৈতি বেগম চিন্তিত হয়ে বললেন, গতকালই বিয়ে হলো, আজই যাওয়াটা কি উচিত হলো? আমার ছেলেটার সাথে আর খারাপ কিছু যেন না হয়। মেয়েটা আমার নিলয়ের শরীরে কলঙ্ক লাগিয়ে গেল। এইদিকে নদীর সময় কাটে নিবিড়কে নিয়ে। একদম নিজের ছেলেই যেন। মা না হওয়ার আক্ষেপটা আর নেই মনে। এক কোণ থেকে বারবার কেউ বলছে, নিবিড়ই তোর সন্তান নদী, তোর অংশ না হলেও তোরই অংশ। ওকে আগলে রাখ, ওই তোর বেঁচে থাকার সম্বল। নদী নিবিড়কে নিয়ে মেতে থাকে সার্বক্ষণিক। নিজে নিবিড়ও আস্তে আস্তে নদীকে মাই ভাবছে হয়তো, কিন্তু সবটাই সময় বলে দেবে। সন্ধ্যার পর টিউশনি শেষে বাসায় ফিরে নিলয়। রুমে গিয়ে ছেলেকে বিছানায় শুয়ে থাকতে দেখে সে হালকা এসে ঘুমন্ত ছেলেকে আদর দেয়। তারপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে ভাবতে লাগে, আজ কলেজে যেসব কথা শুনতে হলো, এসব কি আমায় সারা জীবন বয়ে যেতে হবে? কেন মিতা? এই কাজের জন্য তোমায় আমি কোনো দিনও ক্ষমা করব না, কোনো দিনও না। এই দুধের শিশুর কষ্টটাকে আল্লাহ দেখেনি? আল্লাহ কি বিচার করবে না তোমার মিতা? কতদিন পালিয়ে থাকো আমিও দেখব। নুশান তোমায় কতদিন রাখে সেটা আমি দেখতে চাই মিতা। আর আজকের কলেজে ঘটা প্রতিটা কানাঘুষা তোমার বিরুদ্ধে আমার মনে যে প্রবল ঘৃণার সৃষ্টি করেছে, সেটা কাটানো প্রায় অসম্ভব। আই সোয়ার, তোমাকে সামনে পেলে জাস্ট পুঁতে ফেলবো। অশ্বিনীর দরজার ধাক্কাতেও হুঁশ আসে। নিলয়ের শাওয়ার অফ করে দরজা খুলতেই নদীকে দেখতে পায় সে। নদী তাড়াহুড়ো করে বলতে লাগে, দেখুন, আমি আপনার পার্সোনাল ম্যাটারে নাক গলাচ্ছি না, কিন্তু একজন মানুষের এভাবে রাতে এতক্ষণ শাওয়ার নেওয়া। বলতে বলতে মাথা উঁচু করে নিলয়ের দিকে তাকাতেই চিৎকার করে পিছনে ঘুরে গেল নদী। নিলয় কোমরে এক হাত দিয়ে ভুরু কুচকে তাকিয়ে আছে আর বলছে, হোয়াটস রং উইথ ইউ?